দীনেশ ত্রিবেদী সাহেব উচ্চতায়ও যেমন, চেহারায়ও তেমন, যোগ্যতায়ও তেমন, পাণ্ডিত্যেও তেমন। তিনি কিন্তু মানে তিনি তিনি কিন্তু মৌসাকে ঢিল মেরে দিয়েছেন। তিনি এসেছেন কোথা দিয়ে? বাই রোড। এই রেকর্ড নাই। আমি জানি না হায়দার ভাই ভাই আপনি জানেন কিনা? এরকম কোনদিন ঘটেছে কিনা? বাংলাদেশের ইতিহাসে বোধহয় এটা ১ম যে বাই রোডে তিনি আসলেন। শুধু বাই রোডে আসেন নাই, তারপরও তিনি হেলিকপ্টার ব্যবহার করেন নাই। তিনি গাড়িতে এসেছেন। বাই রোডে এসেছেন। অথচ আমাদের কেসকিবান্দির পোলারা তারা হেলিকপ্টার চলে ৪৮ ঘন্টায় ৬ বার। কিন্তু এত বড় একটা মন্ত্রী, নেতা, সাবেক মন্ত্রী, সাবেক নেতা, রাষ্ট্রদূত বাই রোডে আসতেন তাও ১ম দিন। তো আপনি যেটা বললেন, এই যে আমাদের সরকারি লোক যে কথা বলেছে তার হাতে ঘা কেন লেগেছে? কারণ তিনি বলেছেন আমাদের সংস্কৃতি এক, আমরা ১৪০ কোটি, আপনারা আছেন ২০ কোটি, ১৬০ কোটি। তিনি পজিটিভ চিন্তা নিয়েই বলেছেন। কারণ প্রতিবেশী, পড়শির সাথে ফষ্টি কাটে না। ভারত, আমরা তা ভারতকে খোঁচাইতেছি। ভারত কিন্তু বারবার প্রতিবেশী সুলভ আচরণ করতেছে। কিন্তু আজকেও আমাদের বিএনপির যে ব্যক্তি তার এত সিট হাতে ঘা কেন লেগেছে জানেন? কারণ হলো যে তিনি তো আসলে পাকিস্তানের সাথে নিজেকে গোনেন। তিনি চাইছিলেন পাকিস্তানের অ্যাম্বাসেডর হাই কমিশনার বলবে, "হাম লোগ ২৫ করোড় হে, তুম লোগ ২০ করোড় হায়, হাম লোগ মুসলমান কালেমা গো ভাই ভাই হায়।" এটা বলবে। বাংলাদেশের এই বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা এইটা শুনতে চায়। তারা ভারতকে ধারণ করে না, করতে চায়ও না। পাশাপাশি আবার এই ভারত বাংলাদেশকে স্বাধীন করার সহযোগিতা করেছে, পাকিস্তান ভেঙেছে, এই বেদনা তারা ভুলতে পারে না। তাই এই বক্তব্যকে তারা ভিন্ন রকম, ভিন্ন ব্যাখ্যা করবে, এটাই স্বাভাবিক। আর এই খোরাকটা দীনেশ ত্রিবেদী ১ম দিন এসেই কিন্তু ছক্কা মেরে দিয়েছেন। এটা যারা কূটনীতির সরেয়া বুঝে তারা কিন্তু বুঝে ফেলেছে। দেখেন তার আগে কি ঘটলো? রাম মূর্তি। তার আগে কি ঘটলো? ভারতের সীমান্তের পুশব্যাক, পুশিন। তো পুশিন, তারপর রংপুরে রাম মূর্তি, তারপর দীনেশ ত্রিবেদী বয়ান, এবং তিনি বাই রোডে আসলেন। তিনি কিন্তু ছক্কা মেরে দিয়েছেন। ক্যাচ এরা কিন্তু কেউ ধরতে পারবে না। কারণ কি জানেন? কারণ এটা তো ছক্কা মারছে। ৪ মারলে না আপনি ধরবেন। ক্রিকেটের ভাষায় যদি বলি যে ৪ মারলে না আপনি ধরতে পারবেন। আর যদি ফুটবল হয় তাহলে আপনি পেনাল্টি বক্সে যদি একাও গোল করে গোলকিপার থাকে। কিন্তু ভাই ছক্কা মারলে ধরবেন কেমনে? এটা তো আসমান দিয়ে যাইতেছে। দীনেশ ত্রিবেদী একটা ছক্কা মেরে দিয়েছেন। এরা এখন একটু দৌড়াবে, চিৎকার চেঁচামেচি করবে। তিনি ৬ নিয়ে নিয়েছেন। এবং বাংলাদেশকে তিনি এই কথা বলার মাধ্যমে ইচ্ছা করে একটা বিতর্ক সৃষ্টি হওয়ার সুযোগ দিয়েছেন। আবার যারা সামাজদার তাদের ইশারা, সামাজদার গেলে ইশারা ভিক্ষাবে। তবে তিনি প্রতিবেশী, আমি এই বক্তব্যকে নিচ্ছি প্রতিবেশী সুলভ বক্তব্য। কিন্তু আমাদের বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে তারা তো বাংলা সংস্কৃতি ধারণ করে না। এই যে কলকাতার ২ নাম্বার বুদ্ধিজীবীরা, কলকাতার চিঙ্কুবাম, পিঙ্কুবাম, মিঙ্কুবাম, শেকুবাম, জেকুবাম, এরা বারবার বলে না আমরা সবাই বাংলার সংস্কৃতি এক। আজকে কিন্তু ঘোষণা দিয়েছে বিএনপি, জামাত, যে তাদের সাথে ওই বাংলার সাথে এই বাংলার সংস্কৃতির মিল নাই। কারণ এই বাংলার সংস্কৃতির মিল হলো পশ্চিম পাকিস্তানের সাথে। এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। এই যে চিঙ্কু মাম কয়টা ভারতে যখন যখন জুলাই সন্ত্রাস হলো, তখন এই ভারতের কলকাতার চিঙ্কু মামেরা মিছিল করেছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশনের সামনে, মনে আছে? মিস্টার কলকাতার চিঙ্কু মাম শুনে রাখো, কান খুলকার শুনলো। আর বাংলা যদি বলে কান খুলে শুনে নেন। এই বাংলাদেশের মুসলমান নিজেদের বাঙালি মনে করে না। এই বিএনপি মুসলমান যারা নিজেদের বিএনপি মুসলমান বলবে, কিন্তু বাঙালি মুসলমান বলবে না। তারা নিজেদের বাঙালি মনে করে না। তারা বাঙালি ভাষার সাথে নিজেদের মিল খুঁজে পায় না। তারা মিল খুঁজে পায় পাকিস্তানের সাথে। ৩০ লক্ষ হত্যা করলেও, অগণিত নারী ধর্ষণ করলো। তারা মিল খুঁজে পায় ৭ সমুদ্র ১৩ নদীর পারে তুরস্কের সাথে। তারা মিল খুঁজে পায় আফগানিস্তানের সাথে নিজেদের। তারা মিল খুঁজে পায় সৌদি আরবের সাথে। যদিও কালকে দেখলাম সৌদি আরবে এক পাকিস্তানিকেই কাপড় চোপড় খোলাইছে, বলে বেটা খোল, তুই বেটা আরব না, ওই পোশাক কেন পরছস? কানটা ধরে তার কাপড় চোপড় খোলে, তুই আরবি না, আরবি পোশাক কেন পরলি? আরবিরা পাকিস্তানিদের পোশাক খুলে রাখছে। আবার পাকিস্তানের আমগর পোশাক খোলো, লাল টুপি আর একটা আছে পাকিস্তানে, সে কি বলেছে জানেন? এই যে ১ সপ্তাহ হয় না, সে বলেছে ১ সপ্তাহ না ৪ দিন হয় নাই, ওই লাল টুপি আলা বলে পাকিস্তানে বুঝবে সে কে, টিভিতে আসে। সে বলেছে কি জাহিদ নাকি জাহেদ, এরকম নাম। সে বলেছে বাংলাদেশি রইলো, বাঙালি রইলো মাছ খায়, গান্দা, ভাত খায়, এগুলো বলছে। এই তো ৪ দিনে নাই। আর সেই বাংলাদেশের ওদেরকে এত ভালোবাসে, কিন্তু পশ্চিম বাংলার বাঙালিদের তারা ধারণ করে না, পশ্চিম বাংলার সংস্কৃতিকে ধারণ করে না। এরা ধারণ করে সেই পশ্চিম পাকিস্তানকে, যারা আমাদের বলে আমরা এলাম গান্দা, আমাদের শরীরে মাছের গন্ধ, তাদেরকে এই দেশের মানুষ ভালোবাসে। এই দেশের মানে এই বিএনপি, জামাত, হেফাজত, এরা বাংলা ভাষায় ভাষী কলকাতাকে ধারণ করে না। তারা ধারণ করে লাহোরকে, তারা ধারণ করে করাচিকে, ঠিক আছে? বেলুচিস্তানকে আবার ধারণ করে না, কারণ বেলুচিস্তানকে যদি ধারণ করে তাইলে আবার ডালমেকুচ কালা হয়ে যাবে। সেই জন্য আপনি দেখেন, মানে আওয়ামী লীগ শব্দটাই তাদের দুই, বাংলাদেশের পাকিস্তানিদের জন্য সমস্যা, পাকিস্তানের পাকিস্তানিদের জন্য সমস্যা। এইখানে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাখছে, এই তো ৩-৪ দিন হইলো, ওই যে তাদের তথাকথিত আজাদ কাশ্মীরে, সেখানেও আওয়ামী লীগ নিষিদ্ধ।
তো দীনেশ ত্রিবেদীর কথা যেটা বলেন, তিনি কিন্তু ছক্কা মেরে দিয়েছেন, অথবা তিনি রঙের টেক্কাটা প্রথমেই ছেড়ে দিয়েছেন। রঙের টেক্কা মানে বুঝান তো, আপনি যাই ছাড়েন ওকে লিডটা আপনাকে দিয়ে দিতে হবে। এই গেমটা খেলে দিয়েছে বলে আমি মনে করি। আমার ফরিদ ভাই যেগুলা বললো কথা কিন্তু 100% কারেক্ট। আপনি একটা কথা ফালাইতে তর্কের খাতিলে তো অনেক কিছু অস্বীকার করতে পারবেন, কারণ ওনার মতামত, আমার মতামত, বা মাসুদ সাহেব আপনার মতামত সকলের কাছে ভালো লাগবে না, আবার সকলের কাছে খারাপও লাগবে না। এখন যাদের কাছে ভালো লাগবে, যাদের কাছে খারাপ লাগবে, যার যার মতামত। কারণ আমরা কেউ তো বউ জামাই না যে সবকিছু মানায়া চলতে হবে, লাগবে না ভালো। এখন ওই যে বললেন উনি যে ক্যাবিনেট মিনিস্টার, তবে দাদা দুইটা কথা ছেড়ে দিয়ে গেছেন এখানে। বাংলাদেশে যেমন আমরা যে মন্ত্রী বললে স্বরাষ্ট্রমন্ত্রী বুঝি খুব পাওয়ারফুল, কারণ আমাদের তো বেতায় পাশার সাল্লাল করে স্বরাষ্ট্র মন্ত্রী খুব পাওয়ারফুল, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি একটু গুগল করেন সেইখানে হচ্ছে যে রেলমন্ত্রী সবচেয়ে সেরা। আর যিনি এসেছেন উনি রেলমন্ত্রী ছিলেন। এক সময় মমতা ব্যানার্জিকেও ইন্ডিয়ার দেশের জন্য প্রয়োজন ছিল, ওনাকেও রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। রেল মন্ত্রণালয় সারা ইন্ডিয়াতে কত হাজার রেল আছে, আমাদের দেশে তার 10 ভাগের 1 ভাগ। পৃথিবীর সবচেয়ে বড় রেল মন্ত্রণালয়, এই জায়গায় যে লোকটা কাজ করছে তার মানে তার কতটুকু অভিজ্ঞতা, কত ভালো এটা বুঝতে পারেন। তো ওনারা পাঠালেন আমার দেশের অ্যাম্বাসেডার করে, যে দাদা যে কইল না যে অ্যাম্বাসেডার করে আমাদের ক্যাবিনেট মিনিস্টারের বললে বলে যে হ্যাঁ তুমি আমার অ্যাম্বাসেডার করবে, এটা তো ডিমোশনে গেল। কারণ আমাকে সেনাবাহিনীর মেজরেরা ওই ঘুষ দিয়া 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে ডিমোশনে বর্ডারে যায় ধান্দা করতে। আর ভারতের ক্যাবিনেট মন্ত্রীদেরকে পাঠানো হয় যে সম্পর্ক করতে, কি দেশের সাথে। এখন আপনি একজন ডিপ্লোমেট পাঠাইতে পারতো না ওখানে? কি আমাদের দেশে যেমন বিসিএস ক্যাডার আছে, ওদের দেশে আছে না আইপিএস ক্যাডার, পাঠাইতে পারতো, কিন্তু ওদের মাথায় রাজনীতিবিদদের মতন এত ক্রিটিক্যাল জিনিসপত্র ঘুরতো না, এই জন্য ওনারা পাঠাইছে। আর দাদা বললো না যে হেলিকপ্টারে সরে উনি হাইটে আসছে, আমার মতে এটা সাইন করে দিছে উনি। ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যখন আপনার এই যে অ্যাম্বাসেডার, এমনকি মন্ত্রীরাও যায়, ওরা বিমানে যায় না, ট্রেনে যায়, ম্যাক্সিমাম দেখছি ট্রেনে যায়। যেমন ইউকে তে যত অ্যাম্বাসেডার আসে সবাই ট্রেনে আসে, ইউরোস্টারে চলে আসে, বিমানে যায় না, মজা লাগে ওদের কাছে। উনি হাইটে আসছেন। আর ভারতের সাথে আমাদের জমি এক জায়গায়, একই লেভেলে, পাকিস্তানের সাথে আমাদের জমি নেই। এখন আপনি কি এটা কইতে পারেন যে বাংলাদেশে আমি পানি দিব, এই পানির এক বুঁদ পানিও ভারতের মাটিতে যাবে না? এটা তো কইতে পারবেন না। বা ভারতে এক বালতি পানি ঢালে দিলে আমার দেশে আসবে তা তো না, কারণ জমিন তো এক। উনি কিন্তু ওই কথাটা বলছেন যে আমাদের ভূমি তো এক। আর আমাদের যে 20 লাখ, আমাদের 20 কোটি, ওনাদের 140-160 কোটির কথা বলছে। তার কারণটা কি জানেন? ব্রিটেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এটা আপনারা সবাই জানেন। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবতো না, এটাও জানেন। কিন্তু অল্প কিছুদিন আগে ফ্রান্সের সাথে একটা চুক্তি হয়েছে ব্রিটেনের, যে ব্রিটেন হচ্ছে যে 11 নম্বর দেশ, ফ্রান্সের সাথে চুক্তি করছে যে ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে ওরা আসছে। এরা এত শক্তিশালী এক একটা দেশ, এরা যদি এক হইতে পারে, সারা ইউরোপের কি আছে যে ওরা আজকে এত ধনী? ওদের মধ্যে তো ঐক্য আছে, ওদের বর্ডার নাই। বর্ডার আছে, সবার যার যার বর্ডার আছে, আসলে বর্ডার নেই। আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে আমরা জানি না যে আসলে বর্ডার ক্রস আছে কিনা, রাইট, ক্রস করছি কিনা জানি না। আমি গত প্রোগ্রামে আপনাদের বলছিলাম আমি একটা চাকরি করতাম, মানে সুইজারল্যান্ডের ডিস্কোটেক বলতে নাইট ক্লাব। আমি ফ্রান্সের বর্ডারে যাওয়া উপস্থিত, কারণ হচ্ছে আমি 3 মাসের জন্য গেছি, ওখানে বাসা ভাড়া ছিল 3 রুমের একটা বাসা ভাড়া ছিল মাত্র 300 টাকা। কোথায়? ফ্রান্সে। এইখান থেকে আমি ওই ডিস্কোটেকে যাইতে আমার লাগতো 10 মিনিট হাইটা গেলে, কিন্তু 10 মিনিটের ব্যবধানে ওইখানে যদি বাসা নেই তাহলে এটা পড়বে 3000 টাকা। এই জন্য আমি ফ্রান্সে থাকতাম, খাইতাম ফ্রান্সে, চাকরি করতাম ওখানে, কারণ হচ্ছে ওইখানে ঘন্টায় বেতন দিত 45 সুইস ফ্রাঙ্ক, মানে আপনার প্রায় 40 ইউরো। আর ফ্রান্সে যদি করতাম 20 ইউরো পাইতাম ঘন্টায়। কোনটায় লাভ? ওইখানে লাভ, কাম করছি। কিন্তু আমরা আসলে বর্ডার ক্রস করছি, আইছি, মনে নাকি আমি কি আসলে কই কাম করতেছি এটা জানতাম না। তুমি ওই কথাটা বলছে যে আসলে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, আমাদের যাদের ল্যান্ড বর্ডার আছে, তারা যদি এক হইয়া যায়, এই শক্তি তো বিশাল শক্তি হবে, নিঃসন্দেহে বিশাল শক্তি। কারণ ভারত অনেক কিছু ম্যানুফ্যাকচার করে যেটা আমার দরকার। আবার আমার এখানে
সামান্যতম কিছু হইলেও আছে যেটা ভারতের দরকার। রাইট। যেমন আমার গার্মেন্টস প্রোডাক্ট, শার্ট-মার্ট এগুলো বাংলাদেশে সস্তায় বানানো যাবে, যেটা ভারতে সম্ভব না এত সস্তায় বানানো। সম্ভব না। আবার আইটি সেক্টরের এমন, এমন জিনিস আছে যেটা ভারতে হয়, আমার দেশে হয় না। সম্ভবই না। সম্ভবই না। আমাদের যদি সম্পর্ক থাকে, ধরেন আইটি সেক্টরের আমরা যে বিভিন্ন ফোন কোম্পানি, তারপরে বিভিন্ন ব্যাংকে ফোন দেই, এইটার হয়তো ইনস্টিটিউট একটা আমাদের বাংলাদেশেও করে দিতে পারে এরা। যে এইখানে তাহলে আমাদেরও কিছু চাকরি হবে। অনেক কিছুই হবে। এগুলো হচ্ছে সম্পর্ক যদি ভালো থাকে। আর সম্পর্ক যদি আপনার কাঁটাতারের বেড়ায় যদি সম্পর্ক আটকা যায় তখন তো কিছু না। তো এই দীনেশ ত্রিবেদী ওই এক লোক যিনি মেন্টালিটি বুঝবে এখন। আমাদের চরিত্র আগে থেকেই বুঝে। আরো ভালো বুঝার জন্য আসছে, এবং ওই যে দাদা কইলো না একটা কাঠ খেলে দিছে যে তোমরা বাবারা আলোচনা করো, তোমরা আলোচনা করতে করতে এমন জায়গায় যায় পৌঁছাবে যে আর আলোচনা করার জায়গা নেই। বাকি খেলা আমরা খেলবো, বাকি খেলাটা আমরা খেলবো। ওই যে আমরা গত পরশুদিন আলোচনা করছিলাম মনে হয় না, রাম মূর্তি কি হইলো গতকাল তো আপনার একজন দর্শক জিজ্ঞেস করছে আপনার বাড়ি সন্দ্বীপ কিনা। আমার বাড়ি চিটং। চিটাগাং সন্দ্বীপে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো চিটং এর সন্দ্বীপ তো আর চিটাং এর বাহিরে না। আমি তো বুঝি চিটাঙের বাইরে না, দর্শক প্রশ্ন করছে। জি হ্যাঁ, সন্দ্বীপ চিটং এর বাহিরে না। কারণ হচ্ছে যে এই চিটাং আর সন্দ্বীপ মনে সম্ভবত 63 না 64 সালে এক হয়েছিল। আগে ওইটা নোয়াখালীর সাথে ছিল, মাসুদ ভাইদের সাথে। দেশ স্বাধীন হয়েছে 71, তার আগে ওইটা গেছে। তো আপনি তার মানে সব আপনারাই বুঝতে পারছি। সব আমরাই জি জি জি। পুরো চিটাং গেলে তো পুরোটা রোহিঙ্গা। জি। এই যে দীনেশ ত্রিবেদী যেটা বলছে এটা তো খুব ভালো কথা বলছে, কিন্তু ওই যে দাদা বলে দিল না যে আমাদের বিরোধী দল সরকারি দল বিরোধী দল। আর আমি একটা কথা সবসময় কই যে জামাতের বিএনপির ভিতরেও পাইবেন, জামাতের আওয়ামী লীগের ভিতরেও পাইবেন, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি পাইবেন না। একেবারে আপনি মানে ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য। জি ধন্যবাদ। ওইটা পাইবেন না, সব সময় সর্বক্ষেত্রে পাইবেন। এদের যন্ত্রণা শুরু হয়ে গেছে, যন্ত্রণা যে দীনেশ ত্রিবেদী। এবং একটা জিনিস দেখে, দীনেশ ত্রিবেদীর নাম উচ্চারণ করেছে ফেব্রুয়ারি মাসে, আর উনি আসছে গতকাল। এই 2-3 মাস বিএনপির গভর্নমেন্ট আসার পরও বাইদা রাখছিল, ওরা চিন্তা করতেছিল যে এরে কেন পাঠাইতেছে, বাদ দিয়ে এরে কেন পাঠাইতেছে, এই চিন্তায় তাদের মাথা ঘুরাইতেছিল যে এই লোকরে কেন। তার মানে ভয় আছে ওদের, এই লোকরে কেন। এখন এই থেকে সুপ্রিম কোর্ট থেকে পাঠাইছে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি পাঠাইছে, যেটা অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করে এরকম একজন অ্যাডভোকেট একটা চিঠি পাঠাইছে। আমি মাসুদ ভাই দিছিলাম আজকে একটা চিঠি পাঠাইছে, কেন এই রাম মূর্তি এটাও বন্ধ করে রাখলেন। তো এগুলো সব তো আপনাদের এমন ভাবে খাদ্য দিতেছে, আপনারা করেন বাবারা, আপনারা আস্তে আস্তে জালে ফাঁসেন, পরে দেখা যাবে। ওই দিন একটা কথা বলতেছিল, এই ভাইও বলতেছিল যে মানে বর্ডারের মধ্যে শূন্য রেখায় অনেক পরিবার দুঃখে কষ্টে আছে এই মুহূর্তে, পাওয়া গেছে এটা বাংলাদেশের। বাকি যেসব ফ্যামিলি আছে ভাই প্রশ্ন করলেন না যে রোহিঙ্গাদের আনতেছেন কিন্তু এদের নিতেছেন না কেন ভাই? আপনি তো জান নাই রোহিঙ্গাদের আনবো না কেন। রোহিঙ্গাদের ওইখানে বর্ডারে গেলে আপনি দেখবেন রোহিঙ্গা মেয়েরা কিন্তু খুব সুন্দর ভাই। আমাদের চিটাং অঞ্চলের বহু পরিবার বিয়ে করে ফেলাইছে রোহিঙ্গা মাইয়ারে, হুজুরেরা তো বিয়ে করে ভরাই ফেলাইছে 3-4টা। এখন ভারত থেকে যেগুলো পাঠাইতেছে এগুলো সব একবারে গরিব মানুষ, এগুলো লিপস্টিকও লাগানোর সময় জানে, স্নো পাউডার আলতা লিপস্টিক লাগাই যদি বর্ডারে খাড়া করে দেন দেখতেন আপনারাই বিয়া করে না ঢুকাইছেন, আসো আমাদের লোক। তবে যদি আমাদের বাংলাদেশের ইকোনমি যদি ঠিক করতে হয়, বাংলাদেশের সবকিছু যদি ঠিক করতে হয়, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক লাগবে, গ্যাঞ্জাম করে লাভ নেই। আপনারা একটা খালি কথা বলে আমি শেষ করে দিই, ইউরোপের সাথে ব্রেক্সিট হয়ে গেছিল ব্রিটেনের, সাথে ফল মূল আটা ময়দা চিনি লবণ তেল সবকিছুর দাম বেড়ে গেছে। আবার ওইদিকে ইউরোপে যে আমগো বাঙালি অনেক কিছুর দাম বেড়ে গেছিল, কারণ বাংলাদেশ থেকে মাছ মাংস এখানে আসে, এখান থেকে যাইতো। আবার ফলমূল ইউরোপের সবচেয়ে বেশি ফলমূল এগুলো এখানে আসতো। চেরি ফল ফ্রান্সে আমরা 2 টাকাতে 1 কেজি পাই, এখানে 10 টাকা। একটা চেরি ফলের কথা কইতেছি। তো এরকম ওই বিশাল তরমুজ, এক তরমুজ মাসুদ ভাই আমার সমান, এই তরমুজ আমরা 8-10 টাকায় খাই, একটা তরমুজ একজনের নেওয়া যায়। হ্যাঁ, এত বড় তরমুজ, বিশাল এগুলো যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসে, এটাকে পিস করে কাটা, মানে
এই একটা তরমুজকে ৪ পিস করলে ১ পিসের ওজন হয় ২০ থেকে ২২ কেজি। আরে বাবা! ৭-৮ টাকায় কিনা পাওয়া যায়। আর এইখানে ওই তরমুজের ১০ ভাগের ১ ভাগের দাম ১০ ইউরো, ১০ পাউন্ড। তো লস কার হইছে এদের। এখন এই জন্য আবার চুক্তি করছে যে বাবা ওই যে বর্ডারের ওইসব ঝামেলা বাদ দাও, আমরা বাই বাই। এত শক্তি। আর আমরা কি করছি? আমরা এইটা তো বিশাল দেশ, ওদের তো বিশাল প্রোডাকশন আছে, অনেক প্রোডাকশন। সে জায়গায় আমরা কি পারবো ওদের লগে যুদ্ধ কইরা বা মারামারি কইরা? ওই আমরা পারুম বর্ডারের মধ্যে কিছু গর্ত-মর্ত খুইরা F-16 বিমানের নমুনা একটা বানায় রাখতে। যাইলেই মারুম। এইটা পারুম। দীনেশ টিভিতে উনি আসছেন, হ্যাঁ, উনি বলছেন যে আমি চেষ্টা করব। একটা কথা উনি বলছেন, এটা খেয়াল করছেন কিনা দেখেন, যে যাতে বাংলাদেশের ২০ কোটি, ভারতের ১৪০ কোটি সবাই খুশি হয়, আমি এমন কিছু করার চেষ্টা করব। তার মানে কি? আমরা এবং ওরা ২ দলই খুশি হয়, ২ দেশই খুশি হয়, এরকম কিছু। তো এটা একজন রাজনীতিবিদের দ্বারাই সম্ভব। আর চাণক্য নীতির দেশ তো এটা বড়ই জটিল। এরা যে কখন কি চাল দিবে সেটা বুঝবেন না। আমরা শুধু আছি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ এগুলাতেই থাকি। পাকিস্তানের লগে আমাকে বর্ডার নাই। ভাইয়ে কইছে আজকে একটা কথা, যে নুরুল হক নুরার কথা। নুরুল হক নুরা আরেকটা কথা কইছে, ভাই আপনি খেয়াল করেন নাই? রান্না বলেন। যে আওয়ামী লীগ তো ধরেন ইন্ডিয়া গেছে, আমগো লগে বর্ডার ইন্ডিয়া, কিন্তু এই যে মৌলবাদী যারা পাকিস্তানের লগে আমগো বর্ডার নাই, সুতরাং পাকিস্তান প্রেমীরা সব বঙ্গোপসাগরে ডুবতে হইবে। এই কথাটাও কইছিল সে, এই নুরুল যে হক নুরা। ভুল করে সত্য কথা কইছে। হ্যাঁ, এইটা এখন প্রচার হইতেছে আজকে বেশ কিছুক্ষণ ধরে, এই আর কি। ধন্যবাদ মাসুদ ভাই। তারা একদিকে বলতেছে ৩ দিনে কলকাতা নিবে, ৭ দিনে 7 সিস্টার, আর ২ দিনে নিবে দিল্লি দখল করবে, এগুলো বলে। তারাই যদি আবার বলে যে অখণ্ড আমাদের বাংলাদেশ দখলের, মিথ্যা কথা হইল না? তাহলে কোনটা সত্যি এটা আমাকে আগে বলেন। অর্থাৎ আপনি বলতেছেন যে রাশেদ ভাই তো আমাকে ৫ মিনিটের মধ্যে দখল করে ফেলবে। আবার আরেকদিন বললেন রাশেদ ভাইয়ের কোনো ক্ষমতা আছে আমার কিছু করার? তাহলে কোনটা সত্যি? মানে এরা উপরেরটাও খাবে, তলারটাও। এইভাবে তো হবে না, এই ভণ্ডামি তো করলে চলবে না। আমাদের বাংলাদেশের হাঁপানি রুগীকে দেখলাম বলতেছে ভারত দখল করবে ২ দিনে। আমাদের দেশে রিটায়ার্ড মেজর, মাজাভাঙ্গা মেজররা বলতেছে কলকাতা দখল করবে ৪ দিনে। আমাদের লিল্লাখোর মৌলবীরা বলতেছে যে ভারতকে তারা ৫৪তম প্রদেশ এবং ৫৫তম প্রদেশ আর আমেরিকাকে ৫৬ প্রদেশ ঘোষণা করবে। এত বড় শক্তিশালী একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশকে কিভাবে ভারত দখল করে আমি তো বুঝে উঠতে পারি না। তারা একই সাথে বলতেছে যে ভারত হচ্ছে গরুর মুত খাওয়ার দেশ, ভারত হচ্ছে রাস্তায় হাগামুতার দেশ, সেইখানে আবার ১-১.৫ কোটি বাংলাদেশে অনুপ্রবেশকারী গিয়ে বসে থাকে। তো এদের আসলে কোনটা যে সত্য কোনটা মিথ্যা তারা আগে সিদ্ধান্ত নেয়। একদিকে তারা বলতেছে যে ভারত আমাদের কিছুই করতে পারবে না, আমরা মুসলমানের জজবা আছে, পাকিস্তান ভাই আছে, তুরস্ক আছে, আর অন্যান্য দেশ আছে। আবার বলতেছে অখণ্ড ভারত বলে নিয়ে নিবে। এটা কি একসাথে মিলল? মানে তাদের আগে সিদ্ধান্ত একটা বলতে বলেন, তাইলে না আমরা মন্তব্য করতে পারি। এটা হলো তাদের বক্তব্যের আমার প্রতিক্রিয়া। এবার আমার ধারণা কি, আপনি যদি ভারতকে আগামীকাল সংসদে সংবিধানে পাস করে বলেন যে ৩০তম প্রদেশ ঘোষণা করলাম বাংলাদেশকে, আমি লিখিত দিতে পারি, ভারতে মিছিল করবে বাংলাদেশ চাই না, আমাদের প্রদেশ চাই না, সরকার এটা নিতেই পারবে না। মানে কার জন্য? বাংলাদেশের জন্য না, কার জন্য? ভারতের জনগণ বলবে এইরকম সাপ বিচ্ছু আমাদের দেশে দরকার নেই, এইরকম বর্বর অসভ্য মূর্খ গান্ডু আমাদের দরকার নাই। কেন? প্রমাণ দেখায়। এই ১৮ কোটির মধ্যে ১৫ কোটি বলে স্কুলে সঙ্গীত শিক্ষক চলবে না। এই ১৮ কোটির মধ্যে ১৫ কোটি বলে স্কুলে আঁকাইতে দিবে না। স্কুল তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পড়ানো যাবে না ঘোষণা দেয়। তো এই সমস্ত গান্ডুদের নিয়ে ভারত রোহিঙ্গা হবে নাকি এরা? এদের যদি ভারত নেয়, পুরো ভারত তো রোহিঙ্গা হয়ে যাবে, রোহিঙ্গাদের দেশ হয়ে যাবে। সারা পৃথিবীতে অসভ্য ইতর বর্বর হিসেবে ভারত পরিচিতি পাবে। এখন তো জয়শঙ্কর সাহেব, তারপর আপনার অজিত দোভাল সাহেব সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের পরাশক্তির তাদের সাথে বসে গল্প করে, তাদের সাথে বসে বিবৃতি দেয়। যখন এই ১৮ কোটি নিবে এই বাংলাদেশের, এই বাংলাদেশকে তো তখন সুদান মনে করবে আমেরিকা। এতে তো জায়গায় দিবেন। আপনি দেখেন তো, এই যে ভারতের যে এত গালি দেয়, পাকিস্তানের কোন নেতাকে আপনি? একমাত্র হোয়াইট হাউস তারা মাঝে মধ্যে ডাকে কামলা খাটানোর জন্য। ১ কাপ চা খাওয়ায়, কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। পাকিস্তানকে তো এরকম ভোদাই বানায়, এটা তো আমরা বুঝি। আমাদের অঞ্চলে গ্রামে, আপনারাও জানেন আমরা সবাই গ্রামের মানুষ, তারপরে না শহরে এসেছি। গ্রামে কিন্তু যখন কোনো কামলাকে দিয়ে বেশি কাজ করাইতে চায়,
তখন কিন্তু যায় তারে খুব পিঠে একটা থাপ্পড় দেয় বা একটা গালি দেয়। এই জন্য কিন্তু আমাদের গ্রামে কথায় আছে যে কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। সেই হিসেবে পাকিস্তানিরা খাটায়। ওই ১ কাপ চা হোয়াইট হাউসে খাওয়াইছে। ফিল্ড মার্শাল আসিফ মনিরেরে। তারপরে কি করাইতেছে আপনার চোখেই দেখতেছেন। কারণ তারা জানতো যে ইরানে হামলা করবে। তারা জানতো ইসরায়েলে ঝামেলা হবে। তারা জানতো আফগানিস্তানে ঝামেলা করতে হবে। তাই এইখানে ওই যে কামলা একটাকে নিয়ে ১ কাপ চা খাওয়াই দিছে হোয়াইট হাউসে। আর কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই ভাল পারতেছে। তো সেই এখন যদি ভারত আমাদের এই ১৮ কোটি নেয় বা আমরা সংবিধানে পাশ করলাম বাংলাদেশ যে আমরা ভারতের এততম প্রদেশ হইতে চাই। আমি লিখিত দিতে পারি। দিল্লি, কলকাতা, চেন্নাই এগুলো মিছিল শুরু হবে যে বাংলাদেশের হটাও। বাংলাদেশ আমাদের প্রদেশ বানানোর দরকার নেই। আপনি বলতেছেন দখল করবে। ভারতে তো পাগল হইছে নাকি? এরকম বর্বরদের নিবে। ভারতে ৩ লক্ষ মসজিদ আছে। তাতেই অস্থির হয়ে গেছে ভারত। আমার এই ১০ লক্ষ মসজিদ আর মাদ্রাসা নিয়ে ভারত বিপদে পড়বে নাকি? তারপর বাংলাদেশের সবগুলো কোট্টায়ালা এগুলো সবগুলো হচ্ছে বর্বর, পেয়ারা পাকিস্তানি। এমনি ভারতের ভিতরে বামপন্থীরা পেয়ারা পাকিস্তানি। এমনি ভারতের ভিতরে অধিকাংশ মুসলমান পেয়ারা পাকিস্তানি। আবার এই ১৮ কোটি নিয়ে আচ্ছা কে নিজের পকেটের মধ্যে বিচ্ছু রাখবে আমারে বলেন? কে নিজের আন্ডারওয়্যারের মধ্যে সাপ রাখবে আমারে বলেন? কে তার নিজের বস্তার মধ্যে বেডের মধ্যে সাপের বাচ্চা রাখবে আপনি বলেন? কোন দুঃখে বাংলাদেশ নিবে? ভারতে তো পাগলা হয় নাই। ভারতের পাগলা কুত্তায় কামড়ায় নাই বাংলাদেশ দখল করবে। দখল তো দূরের কথা, আবার স্পষ্ট করে বলি। দখল তো দূরের কথা। এই বাংলাদেশ যদি সংসদে বিল পাস করে যে আমরা ভারতের সাথে ঐক্যবদ্ধ হবো, তারপরেও ভারত বাংলাদেশকে নিবে না। তাই এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। এগুলো ভারত যুদ্ধের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে হটাবে, ভারত যুদ্ধের ভয় দেখিয়ে ভোট চাইবে, বাংলাদেশের মানুষকে মূর্খ বানায় রাখবে। ভারতে তো পাগলা হয়েছে নাকি ১৮ কোটি মানুষের চাকরি দিতে হবে না? এই বাংলাদেশটাকে যদি তারা দখল করে বা আমরা প্রদেশ হলে তারা মেনে নেয় এই ১৮ কোটি মানুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য হলে দায়িত্ব নিতে হবে না, চিকিৎসা পাগলে পাইছে ভারতের জন্য বাংলাদেশ হলো একটা সুপার মার্কেট। এই সুযোগটা কে রাখে? আরে ভাই যদি পরকিয়া করা যায় কোন দুঃখে হাঙ্গা করতে যায়? হাঙ্গা করলেই তো ভাই বিয়ে করলেই তো ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, জমি দিতে হবে, ওয়ারিশ দিতে হবে, শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতে হবে। তো এত পাগল নাকি? যারা চালাক লোক তারা তো পরকিয়া করবে। ১৮ কোটি মানুষের একটা সুপার মার্কেট। ভারত এটা মাগনা পাইতেছে। চায়না এটা মাগনা পাইছে। কোন দুঃখে এটার সাথে ঝামেলা করতে যাবে? যখন সুপার মার্কেটকে বলবে এটা আমার বাড়ি, তখন কারেন্ট বিল দিতে হবে, ট্যাক্স দিতে হবে, দায়িত্ব নিতে হবে। এতে ভারতের পাগলা কুত্তায় কামড়াইছে বাংলাদেশে নিতে যাবে। এত পাগল হয় নাই ভারত। এই বাংলাদেশকে পৃথিবীর কোন দেশে নিবে না। মোগল আমলে কি বলতো বাংলাদেশকে? যে এটা একটা কাইজার জায়গা। মোগলরা শাসকেরা বলে নাই? তারা নেয় নাই, জানে যে এটা কাইজার জায়গা। এটা বলতো আপনি মোগলদের ইতিহাস পড়েন। বাংলাদেশ বলছে এটা কাইজার জায়গা, ঝগড়ার জায়গা। এগুলো বলছে তারা। তো এই বাংলাদেশকে নিয়ে যারা বলছে ভারত দখল করবে, আমি আপনাকে লিখিত দিতে পারি। আপনি আমাকে নিঃসংকোচে লিখিত আমি আমার সমস্ত সম্পদ বাজি রাখতে পারি। ভারত যদি বাংলাদেশকে নেয়, দখল তো দূরের কথা। সংবিধানে পাস করলে যদি আমি আমার সম্পত্তি আপনাকে দিয়ে দিব। যতটুকুই আছে। আমার ব্যাংকের টাকা, আমার জমি, আমার ফ্ল্যাট যা আছে আপনার আমি দিয়ে দিব। এমনি দিয়ে দিব। যদি ভারত এটা নেয়। আমি নিঃস্ব হয়ে যাবো, বনবাসে চলে যাব। আপনাকে দিয়ে দিব। কোনদিনই নিবে না। কারণ এই সুপার মার্কেট শোনেন ভারত কেন চুপ করে আছে জানেন? এই যে ভারতের এত গালি দিতেছেন। আপনি মনে রাখেন যে ভালো কামলা যদি হয়, মানে বাড়ির যে ভালো দক্ষ গৃহস্থ যাদের লাভ হয়, ওই কামলা যদি পোলাপানের নিজের গৃহস্থর পোলাপানের একটু গালি দেয়, মেয়ের একটু গালি দেয় বা একটু খায় বেশি, কাপড় পরে বেশি, বেতন তারা কিন্তু কিছু বলে না। তারা অনেক বদামি মেনে নেয়। মনে করেন রাতের বেলা যাত্রা দেখবার গেছে। মানে লাস্ট নাইট শোতে সিনেমা দেখতে গেছে। আপনার বাড়ির যে দক্ষ কামলা তারা কিন্তু কিছু বলবেন না। কিন্তু পোলা গেলে কিন্তু চাপড়ায় গাল ফাটায় ফেলাবেন। কিন্তু ওরা কেন বলবেন না? কারণ ওর বহুত কাজ। তো বাংলাদেশ এই যে চুলকাইতেছে ভারতে, ভারত কিছু কেন বলে না? ২ টা কারণ। একটা হলো নিরাপত্তা, সম্পৃক্ততা আছে। কারণ এত বড় একটা বর্ডার আর কোথাও নাই। দ্বিতীয় হলো ভারতের ১৭-১৮ কোটি মানুষের সুপার মার্কেট। তার জন্যই দেখেন ১ কোটি অনুপ্রবেশকারী গিয়েছে ভারতে বা ১.৫ কোটি। ভারত কিন্তু এটা জানে। তারপরেও সরাসরি কোনো অ্যাকশনে যায় না বার্মার মতো। ঘেঁটে ধরে এদের বের করে দেয় না। কেন? কারণ তারা চায় বাংলাদেশের সাথে সম্পর্কটা থাকুক, ব্যবসাটা। আরে ভাই ১.৫ লক্ষ কোটি টাকা আমরা শুধু ভারতকে চিকিৎসা বাবদ দেই। তো ভারত কেন রিস্ক নেবে? এই দেশটা কেন দখল করতে যাবে? এই দেশ যখন নেবে এই লোকদের মাগনা চিকিৎসা করাইতে হবে। আরে ভাই কলকাতায় শুভেন্দু অধিকারী আসার পরে ৳৫ প্লেট ভাত খাওয়ানো শুরু করছে সরকারি হসপিটালে। তো এই বাংলাদেশের সব হসপিটালে তো ৳৫ প্লেট ভাত খাওয়াইতে হবে। এত পাগল হইছে নাকি? ভারতে এই ১৮ কোটি মানুষ নিয়ে এরা তো পাকিস্তানের মতো শোষণ করতে পারবে না। পাকিস্তান বাংলাদেশের পাট, সম্পদ এবং চিনি এগুলো নিয়ে আমাদের পঙ্গু বানাইছে এবং ওদের দেশকে ধনী বানাইছে। তো ভারত তো এই কাজ করতে পারবে না। এই ঝুঁকি তো ভারত নিতে পারবে না। কারণ ভারত যে প্রদেশ থাকবে এই প্রদেশ স্বাধীন থাকবে। মোটামুটি এই যে ভারতের যত রাজ্য আছে তারা স্বাধীনভাবে কাজ করে। পররাষ্ট্র নীতি আর হলো আপনার সামরিক নীতি কেবল সিদ্ধান্ত নিতে পারে না। তাছাড়া সকল নীতি তো রাজ্য সরকাররা নেয়।
সকল নীতি দেখেন না, কেন্দ্রীয় সরকার পানি দিয়ে দিয়েছিল, মমতা বেগম নাকি মমতা ব্যানার্জি, তিনি আমাদের দেন নাই, আমাদের মমতা খালা পানি নিতে দেন নাই, কারণ রাজ্য সরকারের ক্ষমতা থাকে। তো বাংলাদেশ যদি কোনো কারণে ভারত এটা নেয় বা আমরা দেই, আর এটা যদি সত্যি নেয়, ভারত তো বিপদে পড়বে। এই 18 কোটি মানুষের আপনি খাওয়াবেন কেমনে? যারা স্কুলের সিলেবাস বানাবেন, গান শিখাইতে, এরা তো ভাঙচুর শুরু করবে, এরা ভাঙচুর শুরু করবে। এগুলো নিয়ে কে আপদ বিপদ দিতেছে? এগুলো হচ্ছে ভোগাস। এগুলো বলে ভারত বিরোধী জজবা পয়দা করে। আরেকটা কারণে বলে যে 71 সালে তাদের যে মনোবেদনা, পাকিস্তান ভাঙার বেদনা, তাদের উত্তরসূরিদের, তাদের পূর্বসূরিদের যে বেদনা, সেই বেদনার অংশীদার তো তারা, তাই একটু মাঝে মধ্যে চেঁচামেচি করে। কিন্তু দিন শেষে একটা জিনিস বলি আপনাকে, আমাদেরও পড়শির সাথে ফষ্টি খাটে না। আমরা ছোট প্রতিবেশী, কোনো সন্দেহ নাই। আমাদেরও ভারতকে লাগবে, কারণ আমরা ছোট প্রতিবেশী হলেও সীমান্ত, বাড়িতে, আমার বাড়ির সাথে আপনার সীমানা, অর্থাৎ আমার বাড়ি আগুন লাগলে আপনার বাড়িও নিরাপদ। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকলে 140 কোটি মানুষ যদি বাংলাদেশ থেকে 1 টাকা করে প্রতিদিন কিনে মাল, সেটা 140 কোটি। যদি 100 টাকা কিনে কত হয়? 1000 কিনলে কত হয়? আপনি হিসাব করেছেন যে 140 কোটি মার্কেট, আপনি এত বড় মার্কেট কোথায় পাবেন? তারপরে সবাই মধ্যবিত্ত। আপনি একটা নির্ঘাত একটা, মানে নিশ্চিত একটা মার্কেট, স্টেবল একটা মার্কেট আপনি পাবেন। তা আমাদের সাথে সম্পর্ক হইলে সবচেয়ে বেশি লাভ, যেটা আমি বারবার বলেছি, ভারত বাংলাদেশের সুসম্পর্ক হইলে সবচেয়ে বেশি লাভ হবে ভারতের না, আমাদের হবে। আমাদের ভারতের নিরাপত্তা নিশ্চিত হবে, আর আর্থিক লাভ আমাদের হবে। আমি আপনাকে লিখিত দিতে পারি, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হইলে শুধু পাট আছে না, পাট, এই পাটের যে আপনি কাপড় বানাবেন, যে আপনি ইয়ার্ন বানাবেন, এই পাট দিয়েই তো বাংলাদেশের যে আমাদের বাজেট, তার অর্ধেক শুধু পাটের থেকে আসবে। আমি আপনাকে লিখিত দিতে পারি। অন্যান্য হিসাব আমি বাদ দিলাম, একটা শুধু দেখালাম আপনাকে, একটা। আর অন্যান্য আবাদ তো আমাদের আছেই। আমাদের গার্মেন্টস এর কথা হায়দ্র ভাই বললেন, আমাদের গার্মেন্টস খুব কম দামে। আরো অদ্ভুত তথ্য দেই, আমি গার্মেন্টস নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছি, পাকিস্তানের মতো ভিখারিস্তান, এই দেশের চেয়ে আমাদের গার্মেন্টস এর কর্মচারীর বেতন কম। আমি প্রথমে বিশ্বাসই করি নাই, পরে পাকিস্তানিদের সাথে কথা বলছি, ভারতীয়দের সাথে কথা বলছি, বলে দেখি যে না, আসলে বাংলাদেশের শ্রমিক সবচেয়ে সস্তা। এই পাকিস্তানের মতো ভিখারিস্তানেও গার্মেন্টস শ্রমিকের বেতন বেশি। তার জন্য ওইখানে গার্মেন্টস যায় না, শুধু নিরাপত্তার জন্য না, মানে ওইখানে শ্রমর বাজারও বেশি। তাহলে এই বাংলাদেশের এই মার্কেটটা, আমরা 140 কোটি মানুষের গার্মেন্টস যদি আমরা পাই, আমাদের কোথাও যাওয়ার দরকার আছে? দরকার নাই। প্রথমত আমাদের সামরিক বাজেট লাগবে না, আমাদের স্বাস্থ্য খাতে টাকা লাগবে না। এমনি ভারত আমাদের মাঝে মধ্যে স্বাস্থ্যের সুবিধা দেয়, রেলের সুবিধা দেয়, তখন আমরা আরো সুবিধা পাবো। এত গালাগালি করার পরেও ভারত আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা কয়। তাহলে ভারতের যদি গালাগালি বন্ধ করে বন্ধুত্ব আমরা করি, লাভ তো আমাদের। কিন্তু ওই যে একটা কথা আছে যে যারা কিছু ঘাওড়া লোক থাকে, নিজের বুঝ নাকি পাগলও বুঝে, আমাদের বাংলাদেশ বুঝে না। বেদনা একটাই, 1971, ওই বেদনার কারণে ভারতকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলতেছে, বলবে এবং বলতে থাকবে। জি, ধন্যবাদ। আনমিউট করেন মাসুদ ভাই। মাসুদ ভাই, ওই যে আমার ভাই বলছে যে আমার ভাই বলছে যে ভারত বাংলাদেশে নিবে না, তবে ভাই একটা জায়গায় ভুল করছে। ভাই অনেক কারণ দেখায় যে বাংলাদেশে কেন নিবে না, কিন্তু ভাই ভুলে গেছে যে একটা কারণ আছে যেই কারণে ভারত বাংলাদেশে নিবে না। তা কারণটা কি জানেন আপনি? এখন বাংলাদেশে কাঠাপতি যে কোনো জায়গায় করে, গন্ড গ্রামে গেল কাঠাপতি 10 লাখ টাকা পরে জায়গা, এক কাঠা। সেটা ভারতের কলকাতা শহরের ভিতরেও যদি জায়গা কিনতে চান, আপনি 5 থেকে 5.5 লাখ 4 লাখ টাকায় জায়গা কিনতে পারেন। তো কেন কলকাতায় জায়গার দাম কম আর বাংলাদেশে বেশি? তার কারণ হচ্ছে কি জানেন, আমাদের এখানে এই যে হাজার হাজার মসজিদ মাদ্রাসা দেখেন না, হ্যাঁ, এরা টিস্যু পেপার কিনার পয়সা নাই, যার কারণে মাটি দিয়ে ওই যে স্কার্ট ক্ষেপণাস্ত্র বানায়, যেগুলো দিয়ে মশা লাগে আর কি। এই কারণে ভারত নিবে না, যে এরা যদি ভারতে ঢুকে তো ভারতের মাটিও সেম করে ফেলাইবো, খালি স্কার্ট ক্ষেপণাস্ত্র বানাইবো, ওই ঢিলাকুলু। এই কারণে ভারত নিব না। আরে এটা হচ্ছে আমার থিওরি। আর আপনি বললেন যে সীমান্ত হত্যা আজকে, হ্যাঁ, সীমান্ত হত্যা আমিও পছন্দ করি না, মানি না। একটা মানুষ এইভাবে মাইরা ফেলা উচিত না বা গুলি করা উচিত না। কিন্তু কথা হচ্ছে সব জায়গায় সহ্যের সীমা আছে, সহ্যের সীমা আছে। আপনি এতদিন আপনারা মরে বাংলাদেশ সীমান্তে গুলি করছে? ওরে কি বাংলাদেশের ভেতরে মারছে? মারে নাই, ভারতের সীমান্তে মারছে। আপনি গেলেন কেন? কারণ ভারত 2-3 ভাবে আপনাদের ইয়ে দিতেছে। প্রথম, তারা কাঁটাতারের বেড়া তুলতেছে, এইটা একটা সিগন্যাল দিচ্ছে আমরা কাঁটাতারের বেড়া করতেছি, তোমরা তোমাদের দেশকে ঠিক করো। সেকেন্ড, সারা বাংলাদেশ, সারা ইন্ডিয়াতে 5.5 কোটি
লোক ইয়ে করছে যারা বাংলাদেশি বলতেছে। এর মধ্যে এমন দিল্লি থেকে প্রায় 120 জন ধরছে, তার মধ্যে 40 জন আবার বাংলাদেশি না, তারা কলকাতার অধিবাসী কিন্তু বাঙালি না। এটা আবার তারা ফাইন্ড আউট করছে, তাই মানে 60 জন 70 জন বাংলাদেশি। তো এইভাবে করে এখন যখন বলতেছে 5 কোটি, হয়তো 5 কোটি না 1-1.5 কোটি বাঙালি তো আছেই, কমের পক্ষে একদম কমপক্ষে 1-1.5 কোটি বাঙালি আছে। সেইটারও ছাইচা মাইচা হয়তো দেখা যায় 4 পুরুষদের বাঙালি ওইখানে রয়েছে, এগুলো ছাইচা মাইচা দেখবেন যে আপনার 50-60 লাখ আছে। এগুলারে বাইর করবেই, তারা দিবে। তো এই যে পুশব্যাক করতেছে, এইটাও সিগন্যাল যে ভাই তুমি তোমার বর্ডার গার্ডরে ঠিক করো, তোমার বর্ডার গার্ড যাতে তোমার দেশ থেকে কোনো লোক আসতে না পারে। ভিসা নিয়ে আসুক না, অসুবিধা নেই তো, আপনি ভিসা নিয়ে যান ভাই, কোনো সমস্যা নেই। এখন আপনারা বলতাম যে দেখেন আমেরিকা ওই যে ভারতীয় বাংলাদেশি বিভিন্ন লোকের ডান্ডা বেরি পড়াইয়া পাঠাইছে, এটার মানে কি? এটা অমানবিক করছে, কিন্তু এটার মানে কি আমেরিকা আমাদের প্রেসার দিছে, দেখো তোমার দেশের লোকের ডান্ডা বেরি দিয়ে পাঠাই দিছি, তুমি সাবধান হও যাতে তোমার এয়ারপোর্ট ক্রস করতে না পারে। ভারত সেম কাজটা করতেছে, চোরা চালান। আজকে যে বেটা ভারতীয় বলছে চোরা চালান, আমার কথা হচ্ছে চোরা চালান করতে যায় না, হাতে এখানে নামাজ পড়তে গেছে ভারতীয় মাটিতে। কত তুই নামাজও পড়তে গেলি কেন? তোর ঘরে জায়গা নাই। এখন তুই একদম হাজি সাহেব হইল, তুই যখন আরেকটা দেশে অবৈধ ঢুকবি তখন তুই ক্রিমিনাল। ওয়ার্ল্ড নিয়ম আছে। 1 সপ্তাহ আগে এক ছেলে পর্তুগালের কাগজ করছে, পর্তুগালের কাগজ একদম পার্মানেন্ট রেসিডেন্ট। সে পর্তুগাল থেকে ঢুকতেছে ফ্রান্সে, ফ্রান্সেও সে অ্যাজাইল মাইরা রাখছে। পুলিশ যখন ফ্রান্স মামু ধরছে, পর্তুগালের কাগজ পেয়ে তারা পর্তুগাল। এখন দেখে জমা সে পর্তুগালের কাগজ আছে, আবার ফ্রান্সে অ্যাজাইল করছে, যে এটা তো ক্রিমিনালি ধরে ঢুকাই দিছে। এখন কাজে তোরা বাংলাদেশে ফেরত পাঠামো, এবার হইল নেই বিপদ। এখন আপনি কি ফ্রান্স মামুরে গালি দিবেন? তুই ফ্রান্সে অ্যাজাইল করছিস, ফ্রান্সেরটা দেখ, নাহলে এটা ছেড়ে দিয়ে এইটা ধর। আপনি সব খাইবেন, আপনার আগাও খাইবেন, গোড়ায়ও খাইবেন, বিস্কানও খাইবেন, সবই খাইবেন। তোমরা যাও কেন ওইখানে? ওরা গুলি করছে। আমার যদি একদম ব্ল্যাঙ্কলি আমার কথা ধরেন, আমার মতে কি জানেন, এই যে কাঁটাতারের বেড়া যেটা দিছে না, 11,000 ভোল্টের ইলেকট্রিক শক লাগায় ধরলেই মরবি শালা। আপনারা এখনো দুঃখ করেন ফেলানির লাশে তার কাটার উপর আটকে, তার কাটার উপর কি বাস দিয়ে আটকে রাখছে? হিতি এইখান দিয়ে উঠতে যাইতেছিল, গুলি করে দিছে, তার কাটার উপরে মরছে। কি হয়েছে? ফেলানি মেলানি কেলানি এটি মরছে। আপনার বাঙালি মাইয়া একলা মাইয়া হেবিডে এখানে গেছে কেন? তোরা এখানে ইউরোপ আইসা বাঙালি একলা মাইয়ারা কি করেছে এটা আমরা জানি না। হাজার হাজার দেখাই তার ফ্রান্স ইংল্যান্ডে হাজার হাজার বাঙালি মেয়ে দেখাই তার মোবাইল নাম্বার দিয়া রাখছে, ইমুতে কাজ করা হয় কয়। তোদের মুসলমানি তো তখন কই যায় হারামজাদারা। আজকে ফেসবুকে একজনের এটা দেখলাম, কয় যে ভাই আমি তো মিশা কথা কই এখানে বেনিফিট খাই, বেনিফিট খাই মিশা কথা কইয়া। এখন আমি যদি অন্য লোকের সাথে মিশা কথা কই তাহলে কি গুনাহ হবে কিনা? ওরে শালার ইসলাম তাগো, বুঝতে পারছেন? উনি ফেসবুকে পোস্ট দিছে এটা। তারপরে সীমান্তে যাবেন কেন? আপনি যদি চুরি ডাকাতি নাই করেন সীমান্তে যান না। ভাই ফরিদ ভাই, আপনি গেছিলেন সীমান্তে কখনো? বহুবার গেছি, হ্যাঁ বহুবার গেছি সীমান্তে, বৈধভাবেও গেছি অবৈধভাবেও গেছি, আসছি। জামালপুর তো বর্ডার জেলা, জামালপুর তো বর্ডার জেলা। আমি ভাই 2 বার গেছি, আমি ভাই 2 বার গেছি। আমি বর্ডারে ভিসা নিয়ে পার হইছি, এরপরে 2 বার গেছি আসলে এমনি দেখতে, কিন্তু সীমান্ত থেকে বহু দূরে, প্রায় আপনার ধরেন আমার মনে হয় 100-150-200 গজ দূরে, মানে যেখান পর্যন্ত নিরাপদ সেই জায়গায় গেছি আমি দেখতে। কি তোমরা কাঁটাতারের বেড়া ফাঁক করে যাইবা কেন ভাই? যে জায়গাটা ব্লকই আছে, যত দরকার নাই। আপনি দেখি কত ভারতীয় গরু ছাড়া আপনার চলে না, আটা ছাড়া চলে না, চিনি ছাড়া চলে না, লবণ ছাড়া চলে না, লুঙ্গি ভারতীয় লুঙ্গি না হইলে চলে না। আবার রসগোল্লা খাইতে হিন্দু দোকানের রসগোল্লা ছাড়া চলে না, চলে না। বসের মিষ্টি খাইতে হইব আপনারে, হিন্দি ফিল্ম দেখতে হইব আপনারে। ভাই আমি আর লোকটা সামলাইতে পারতেছি না, 30 সেকেন্ড নেই। সেটা হিন্দুর দোকানে খাওয়া যাবে না, হিন্দু দোকানে চাল ডাল নেওয়া যাবে না, বুঝছাস? এটা যাবে না, হারাম। এই সন্ধ্যা বিকেল বেলা মধুঘোষের মিষ্টিটা একটু আনিস, মিষ্টিটা এটা মৌলবীদের ফতোয়া। হ্যাঁ কিন্তু না, ফেয়ার এন্ড লাভলি লিভার ব্রাদার্স বাংলাদেশে আছে, হুজুর দেখছি আমি, কিন্তু আমি একসময় ডিপার্টমেন্টাল স্টোর দোকান করতাম, হুজুর দাড়ি এই বড় বড় কালা কালা, কয় ভাই ইন্ডিয়ান ফেয়ার এন্ড লাভলিটা আছে কি? ফেরা লাভলি আছে কিনা? হ্যাঁ কয় এটা একটু মালিশ করুন। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের চরিত্র ভাই।
এখন আপনি যে সীমান্তে একজন না, ভারত এগুলো প্রত্যেকটা কাজ করবে আপনার প্রেসার করার জন্য। আর ভারত এগুলো কেন করতে জানেন? ওই যে 26 লাখ কোশ্চেন যে আমার দেশে আছে, ভারত চাইতে যে আপনারাও তো 26 জন পাঠান বাইন্দা। ভারতের টেকনিক হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড। আর ভাই একটা কথা ভাই এক জায়গায় ছাইরা দিয়ে গেছে, একদম লেটেস্ট ইনফরমেশনটা দিই। ভাই পাইক্যাদের কথা কইছে না যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ডেকে নিয়ে, ও মাই গ্রেট ফিল্ড মার্শাল, মাই গ্রেট ব্রাদার কয় না? এই পাইক্যারা গত এক সপ্তাহ আগে জাতিসংঘের মাধ্যমে বেলুচ আর কি আরেকটা জানি সংগঠন আছে, এই দুইটা সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার জন্য চেষ্টা করছিল। চায়না সাপোর্ট করছে, আমেরিকা যায় ওখানে দিছে বাগরা, কারণ আমেরিকা স্থায়ী পরিষদের সদস্য চায়না। যে বেলুস আর ওই সংগঠন দুইটারে আমেরিকা অলরেডি সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখছে, জাতিসংঘে গেছে আর হাতে দেয় না, আমেরিকা দেয় না। এই সে আমেরিকা ওটা ভাইয়া ওই কথাটা ছাইরা গেছিল যে পাইক্যাদের অবস্থা ওই রকম আর কি, যে ওই যে যাবে আমেরিকার নিজ কাজেই ব্যবহার করবে। আমেরিকা যেমন এখন আমগরে ব্যবহার করতে হয়, চোপা বানাইয়া ছাইরা দিব আমগরে, চোপা বানাইয়া। তো ভারত যে মারতেছে ভাই, আমি আপনারা কেউ আমরা গাইল দেন যা দিবেন দেন, আমার কথা ক্লিয়ার, আমি ভারতের বর্ডারে চুরি করে যামু কেন? প্রয়োজনে যামু না, ঝাড়ফুক দিয়া ট্রিটমেন্ট করুন দেশে। ভারতের হাসপাতালে যামু কেন? চায়নাতে যামু, আমাদের তো বলে বহুত, পাকিস্তানে যামু, তারপরে আপনার সিঙ্গাপুর যামু, ইন্ডিয়াতে যামু না, এইটাতে আসেন। কোনো মুভি দেখুন না, আমি গত দিনও কইছিলাম যে আল্লাহর হস্তে সবাই মিলার নামেন নাইমা সব ডিশ এন্টিনার তার কাটিয়া দেন, সব ভারতীয় চ্যানেল চল, আমরা দেখুন না, তাহলে তো শেষ। কি ভাই, ওরা আগ্রাসন কে রাইফেল দিয়া করছে? ওরা আগ্রাসন তো করছে আপনার করে অ্যাডভার্টাইজ দেখাইয়া। এখন আপনারা ইন্ডিয়ান ফেয়ার এন্ড লাভলি খোঁজেন, ইন্ডিয়ান তেল খোঁজেন, ইন্ডিয়ান চাইল খোঁজেন, কারণ ওইটা হালাল।